যে দাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট খেলা। এটা একটা মায়ের স্যাক্রিফাইসের গল্প, মানে একটা দাদুর লড়াইয়ের গল্প। দাবারও একটা উত্তরণের গল্প বলে। এই ছবির মধ্যে একটা গল্পের মধ্যে একটা লড়াই। আর একটা জিনিস বলতে পারি, যারা দাবা খেলেন না তারা এই ছবিটা দেখার পর বুঝতে তো পারবেনই, আপনাদের দাবার প্রতি এতটা ইন্টারেস্ট বেড়ে যাবে যে আপনারা দাবা খেলা শুরু করে দেবে। দাবাকে কি বলে জানিস? রাজার গরমে প্রাণ ওষ্ঠাগত, জীবন যেন মেস। তাহলে চলে আসুন উইন্ডোজের খেলায়, যার নাম চেস। এবং এই চেস খেলা নিয়ে এই নতুন এক গল্প, বলা যেতে পারে পুরনো এক গল্প নতুনভাবে প্রেজেন্ট করতে চলেছে যে সে হলো পথিকৃৎ বাসু। এবং যাদের জন্য হয়েছে তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে আছে এবং যিনি গুরুত্বপূর্ণ কাণ্ডারি। দাদা কেমন আছো? যদি একটু বলো। হ্যাঁ ভালো আছি, কিন্তু এই গরমে একটু কাহিল আর কি। ওই তো বলছিলাম জীবন যখন মেস, তো এই মেস জীবনের থেকে হঠাৎ করে চেজের খেলায় কেন আসা? আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের আসল লড়াই ভাতে। যে খেলাটা নিয়ে মানে প্রশ্নটা না করলেই নয়, সেটা হলো চেস তো সেই হিসেবে দেখতে গেলে বাংলায় মানে বেশ কিছুটা আন্ডাররেটেডই ধরা যেতে পারে। যদিও গড়িহাটে খেলা বসে, কিন্তু যেরকমভাবে অন্যান্য স্পোর্টসকে নিয়ে যে মাতামাতিটা থাকে সেটা কতখানি চেজের ক্ষেত্রে তুমি দেখতে পাও, বা কেন এই প্রাসঙ্গিকতাটা? প্রথম কথা বলি, মানে এটা শুধু বাংলা বলে নয়, হয়তো পুরো ইন্ডিয়াতে দেখলেও হয়তো চেস অতটাই আন্ডাররেটেড আছে, এবং মানে ওটা খুব এলিট ক্লাসের একটা খেলা মনে হয়। তবে এখন রিসেন্টলি অনেকগুলো স্কুলেও ইনকর্পোরেট করা হচ্ছে। যাই হোক, তো যখন প্রথম মানে আমি সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে জানতে পারি, মানে যখন আমার শিবুদার সাথে কথা হয়েছিল, আমরা অ্যাকচুয়ালি অন্য একটা সাবজেক্ট নিয়ে অন্য একটা ছবির প্ল্যানিং চলছিল। তো যখন আমি সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে জানতে পারি, তো রাত্রিরে আমি গিয়ে যখন গুগল করে সব কিছু পড়ছিলাম, তো আমার ওর লাইফ স্টোরিটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো। অ্যান্ড দ্য নেক্সট ডে আমার মনে আছে যে আমি আমার রাইটারদের ফোন করে বললাম যে তোরা চলে আসিস। তো যেদিন আমি ওর সাথে মিট করেছিলাম, তো সেই দিনটা মানে সেই দিনে আমি যখন ওর জীবনের বর্ণনাটা শুনেছিলাম, তো আমার মানে অ্যাপার্ট ফ্রম দ্য চেস, মানে ওর জীবনের বর্ণনাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো। মানে তার ভেতরে আমি খুব প্রাসঙ্গিকভাবে, মানে এটা আমি অনেক জায়গায় বলে থাকি আর কি, যে মানে ও যখন মানে ও বলেছিল যে আমি ঘুম থেকে উঠে দেখছি আমার বাবাকে কাবুলিওয়ালারা মারছে। তো ইট ওয়াজ নেভার ফ্রম জিরো, ইট ওয়াজ অলওয়েজ ফ্রম নেগেটিভ, মানে নেগেটিভ থেকে গ্র্যান্ড মাস্টার হওয়ার গল্প। এবং যে গ্র্যান্ড মাস্টারটাকে সে মানে মানুষ অতটা মানে জানে না, মানে গ্র্যান্ড মাস্টারটা কি। তো আমার মনে হয়েছিল যে এটা একটা খুব ইন্টারেস্টিং প্লট হতে পারে ছবির জন্য, সেই জন্যই বাদ বাকি এক্সপেরিমেন্ট। এবং আমি খুব মানে আমার মানে উইন্ডোজ এই প্রজেক্টটার সাথে যেভাবে ওতপ্রোতভাবে প্রথম দিন থেকে ছিল, এবং উইন্ডোজই পারে এরকম একটা দাবা নিয়ে ছবি, মানে এত আনইউজুয়াল একটা গল্পকে প্রডিউস করতে। তো আমি খুব আশাবাদী, এবং ছবিটা আজকে মানে যে শেপে দাঁড়িয়েছে, মানে আমি মানে আমার খুব মানে মন থেকে বলে যে দর্শকদের সত্যি ভালো লাগবে। এবং এই ধরনের গল্প যদি দর্শকরা একটু সাপোর্ট করে দেয়, তাহলে এরকম আরও অনেক আনইউজুয়াল গল্প, যেগুলো মানে হয়তো মানুষ অতটা জানে না, সেই রকম গল্প নিয়ে আমরা আরও ছবি করতে পারবো। দাদা এবার একটু তোমার কাছে আসি। তোমার নিজের মেয়েও ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, কিন্তু এখনও দাঁড়িয়ে কোথাও না কোথাও মাধ্যমিক পাশ করার পরে প্রথম যেদিকে নজর যায় সেটা হলো কমার্স নিয়ে পড়ো, সায়েন্সটা প্রাইমারি, তারপরে নয় কমার্স নিয়ে পড়ো। স্পোর্টসের কথাটা তো ভুলে যাওয়া যাবে না, স্পোর্টসটা না এখন দরকার নেই। কেউ যদি নাটক করতে খুব ভালোবাসে, আঁকতে ভালোবাসে, সেটা ছাড়িয়ে দিয়ে পড়াশোনায় মন দাও। সেক্ষেত্রে এই ছবিতে তুমি প্রথম দিকে ওকে সাপোর্ট করোনি, তোমার ছেলেকে কতখানি রিলেট করতে পেরেছিলে সমাজ, ব্যক্তিগত জীবন এবং এই ছবির বিষয়বস্তুকে? না, আমার যেটা হয়, আমি তো অভিনয় করতে ভালোবাসি। ছোটবেলা থেকে আমি পাড়ার থিয়েটার করতাম, তারপরে আইপিটি, তারপর পিএলটি, রবীন্দ্রভারতী। তো আমার মনে আছে আমি পাড়ায় যখন রিহার্সাল করতাম, আমার মা কান ধরে নিয়ে গেছে বাড়ি, টানতে টানতে বাড়ি নিয়ে যাচ্ছে, তুই পড়তে বসবি না, তোর পরীক্ষা আছে না সামনের মাসে, মাধ্যমিক পরীক্ষা। তো আমি মাকে বলেছিলাম, দেখবে একদিন এই অভিনয় তোমায় খাওয়াবে, আমি বলে দিচ্ছি তোমাকে। মনে আছে আমার। তো এখানেও ঠিক তাই, এই যে সূর্যশেখর যে জায়গা থেকে প্রতিকৃত বললো, যে জায়গা থেকে ও এসছে, যে সকালবেলায় দেখছে কাবুলিওয়ালা বাবাকে হেনস্থা করছে, তো আমি সেই বাবা। তো আমি ওই জায়গা থেকেই, আর ও প্রথম দিকে আছে যে হাত দেখতো, জ্যোতিষী করতো, কিন্তু মিথ্যে কথা বলতে পারতো না লোকটা। এই একটা অদ্ভুত ব্যাপার ছিল। সে মিথ্যে কথা বলতে পারে না বলে যে আপনি এই পাথরটা নিন, তাহলেই আপনার এই পেঁচির সঙ্গে পুটির সঙ্গে বিয়েটা আপনার হয়ে যাবে, তো এটা বলতে পারে না। ফলে ওর চাকরি যায় এবং তারপরে খুব আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে। তো সেই জন্য ও বিশ্বাস করতো তাস পাশা সর্বনাশা আর কি। এইরকম যখন বাচ্চা দাবা খেলে, ছেলে ছোট বয়সে যখন
খেলতে শুরু করে, দাদু ওকে নিয়ে যায় খেলাতে, মা সাপোর্ট করে, কিন্তু ও কিছুতেই সাপোর্ট করতো না। কিন্তু অদ্ভুতভাবে একদিন যখন বউয়ের সঙ্গে একটা সিকোয়েন্স তৈরি হয় যেখানে বউ ওকে অ্যাকিউজ করে, তখন এসে বলে এই দেখো ওর এই ছবি এই কাগজে আমি দেখেছি, তুমি কি জানো, তুমি কি মনে করো আমি কি ছেলের কোনো খবর রাখি না? আমি জানি। তারপর ওর হাত আমি দেখেছিলাম, ও সাধারণ ছেলে নয়। তো সেই পরে আস্তে আস্তে এই লোকটাই কিন্তু যখন মার সঙ্গে একটা সমস্যা তৈরি হলো, খেলতে যাচ্ছে বাইরে, মা যাবে না, তখন এসে একটা পুরনো থেকে একটা সোনার হার বের করে বলে যে আমি তোমার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যাও, এই ছেলের এই সময়ে তুমি থাকবে না ওর পাশে। মা যায়, তার মানে ও আলটিমেটলি ছেলেকে সাপোর্ট করে। কাজটা করতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে, আমার মনে হয় যে দাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট খেলা, মানে এইটা আমার মনে হয় আর কি। ব্রিজ, দাবা, আমি ব্রিজটা পারি খেলতে, কিন্তু দাবা কিন্তু আমি কোনোদিন পারি না, কারণ আমার সেদিক দিয়ে সত্যি বুদ্ধি কম। আমি একটু মূর্খ অভিনেতা, আমি কিছু ভেবে অভিনয় করি না, স্ক্রিপ্টে যেটা থাকে ডিরেক্টর যেটা বলে আমি সেইভাবে কাজ করার চেষ্টা করি আর কি। তো সেদিক থেকে আমি ডিরেক্টরস অ্যাক্টর। আর পথিকৃতের সঙ্গে কাজ করেছি আগেও, যখন রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিলেন তখন, মানে চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল ও, তখন পথিকৃতকে খুব সামনে থেকে দেখেছি, এবং প্রায় রবিজির অনেক ব্যাপারই ও সামলাতো, পথিকৃত সামলাতো। সেখান থেকে নিজে ছবি করে, ওর সঙ্গে আমার এটা 3 নম্বর ছবি, কাজেই ওর সঙ্গে কাজ করতে আমার সত্যি ভালো লেগেছে, কারণ এতদিন ধরে একটা অ্যাসোসিয়েশন তো। আর স্ক্রিপ্টটা পড়ে আমার খুব ভালো লেগেছিল, ওরা দুজন স্ক্রিপ্টটা লিখেছে, অরিত্র এবং অর্পণ, ওরা সত্যি খুব ভালো লিখেছে স্ক্রিপ্টটা। এবং এই যে ওর সাথে মেটেরিয়াল আছে, মানে একটা ছেলের এই কিভাবে এই ফ্যামিলি থেকে ওই অবস্থা থেকে উঠে একজন গ্র্যান্ডমাস্টার হয়, তার যে লড়াইটা, তার যে উত্তরণটা, এটা খুব সুন্দরভাবে আছে স্ক্রিপ্টে। তো আমার মনে হয় মানুষের ভালো লাগবে, কারণ দাবা নিয়ে সেই অর্থে ছবি হয়নি, দাবা আর রেফারেন্স আছে ছবিতে। আপনি শতরঞ্জ কি খিলাড়ি বলুন, বা আরও অনেক ছবিতেই আছে যে অনেক দাবা খেলতে খেলতে কথা আছে, ডায়লগ আছে, এরকম অনেক ছবি, অনেক রেফারেন্স আছে। কিন্তু দাবা নির্ভর একটা ছবি কিন্তু আমার মনে হয় ভারতবর্ষে প্রথম একটা ছবি। কাজে সেদিক থেকে দেখতে গেলে ফুটবল, ক্রিকেট অনেক মানুষের কাছে অনেক জনপ্রিয় খেলা, সেখান থেকে দাবা ততটা জনপ্রিয় নয়। তবু আমি বলছি এই ছবি মানুষের ভালো লাগবে, কারণ এই ছবির মধ্যে একটা গল্পের মধ্যে একটা লড়াই আছে এবং তার উত্তরণ আছে। তাহলে এই প্রশ্নটাই তোমাদের দুজনের কাছে আরো একবার ছুড়বে, এটা কতটা দাবা যারা জানে না বা দাবা যারা খেলতে পারে তাদের ছবি, আর কতটা যারা মানে সেই সমস্ত মা বাবার ছবি, যারা নিজের ছেলে মেয়ে হয়তো অন্য কিছুতে ইন্টারেস্টেড কিন্তু বুঝে উঠতে পারছে না কি করবে, তাদের ছবি, এবং সেই সমস্ত শিশুদের ছবি যারা অন্য কোনো পথে নিজেদের জীবনকে নিয়ে যেতে চায়। জীবনের গল্প না দাবার গল্প, কিভাবে রাখবে ব্যাপারটা? প্রথম কথা বলি যে মানে দাবাটা মানে যখন ছবিটা আর কি লোকে দেখবে আর কি, মানে 10 তারিখে যারা দাবা জানে তারা পুরো ছবিটা দেখলে বুঝতে পারবে ইটস এ ভেরি টেকনিক্যালি কারেক্ট ফিল্ম। মানে প্রত্যেকটা দাবার দান, প্রত্যেকটা সিম্বলাইজেশন, মানে রানীর চালটাও দিচ্ছে, দেয়ার ইজ এ সিম্বলাইজেশন যে মার স্যাক্রিফাইস। তো প্রত্যেকটা জায়গায় মানে দেয়ার আর ইন্টারলিঙ্কড। কিন্তু আমি বলছি যারা দাবা নাও জানে তাদের জন্য এটা একটা মায়ের স্যাক্রিফাইসের গল্প, মানে একটা দাদুর লড়াইয়ের গল্প। একটা বাবা মানে যে প্রথম দিকে দাবাকে সাপোর্ট করতো না, সে পরে গিয়ে সেও চেয়েছে যে ছেলে যাতে গ্র্যান্ডমাস্টার হয়। তো এটা না পুরোপুরি একটা মানে পারিবারিক একটা গল্প, মানে যেখানে যে কোনো মানুষ আর কি রিলেট করতে পারে। আর শঙ্করদার ওই ডায়লগটা মানে মারাত্মক ভাইরাল হয়েছে, মানে সবাই মানে প্রথম টিজার যারা রিভিউ করেছে আমি প্রত্যেকের মুখেই দেখেছি যে ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয়, দাবা খেলে কি হবে আর কি। তো এই লাইনটা মানে মারাত্মক একটা প্রাসঙ্গিকতা আছে, মানে এটা মানে নট অনলি দাবা, যে কোনো জায়গায় আর কি। মানে আমিও যখন বলেছিলাম যে সিনেমা মানে
ডিরেকশানে আসতে চাই, তখন আমার বাড়িতেও একই ঘটনা ঘটেছিল। তো সেখান থেকেই এতগুলো মানে প্রতিবন্ধকতা যখন থাকে, সেখান থেকে কেউ একজন ওই গ্র্যান্ড মাস্টার হওয়ার লড়াইটা যতটা সহজ সরলভাবে আমরা দেখাতে চেয়েছি, এবং আমার মনে হয় না মানে দাবা যারা জানে না তাদের কাছেও মানে খুব আনইউজুয়াল কিছু একটা ইভেন্ট ঘটবে ছবিটায়। মানে পুরো জিনিসটাকে খুব সহজ সরলভাবে আমরা বলার চেষ্টা করেছি, এবং আশা করি মানে দর্শকদের মানে এই প্রচেষ্টাটা মানে অন্তত ভালো লাগবে, যে দাবার মানে যারা দাবা জানে না তাদেরকেও একটা জীবনের গল্প, জীবনের দর্শন দেখছে। এবং যারা দাবাটা জানে তাদের জন্য একটা অ্যাডেড বেনিফিট আছে, মানে আমি যেটা বলছিলাম আর কি, যে ঘোড়ার চাল দিচ্ছে মানে ওটা চিরঞ্জিতদার কোনো একটা অ্যাক্টিভিটি হচ্ছে, মানে চিরঞ্জিতদা ইজ অ্যাকচুয়ালি দ্য কোচ, যে ঘোড়া হয়ে ওর জীবনে এসছে, মানে ওর এন্ট্রিতেই ঘোড়ার দান আছে। বা ধরুন মার সাথে যখন সিন হচ্ছে তখন একটা মানে যে দাবার ডানটা হচ্ছে সেখানে একটা কুইনের কোনো একটা ইন্টারপ্রিটেশন আছে। তো এরকম আরও অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে, অ্যান্ড ইটস এ ভেরি টেকনিক্যালি কারেক্ট ফিল্ম। মানে আমি বলছি একটা সিকোয়েন্স আছে যেখানে 16 জনের সাথে ও খেলছে টাইমার চালিয়ে, 16টা বোর্ড ইটস টেকনিক্যালি কারেক্ট ইন দ্য ফিল্ম। তো এটা মানে খুবই সময় সাপেক্ষ ছিল এবং এটা খুব কঠিনও ছিল। মানে আমার কাছে ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং ফিল্ম, যেখানে ড্রামা আছে, ড্রামাটাকে ইনকর্পোরেট করতে হচ্ছে, প্লাস গেম আছে, মানে যেখানে একটা স্পোর্টস আছে, সেই স্পোর্টসটা মানে ইট হ্যাজ টু বি অ্যাকিউরেট। মানে ক্রিকেট হলে কি হয়, মানে ক্রিকেটে মানে একটা ক্লোজ ধরছি যেখানে ব্যাটটা চালাচ্ছে, উল্টো দিকের অ্যাঙ্গেলটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু দাবায় কি হচ্ছে পুরো জিনিসটা আমাকে সেইভাবে দেখাতে হচ্ছে আর কি। যে তো ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং ফিল্ম। তো যেভাবে আমরা শ্যুট করেছি আশা করি দর্শকদের ভালো লাগবে, এবং এই দাবার মানে এই গল্পটার ভেতর আমি বলছি যে প্রত্যেকটা বাঙালি না নিজেকে প্লেস করতে পারে। মানে কারুর হয়তো থিয়েটার করার ইচ্ছে ছিল, কারুর হয়তো অভিনয় করার ইচ্ছে ছিল, কারুর হয়তো মানে দাবাটা আমি ধরছিই না আর কি। মানে সেইখানেও এই ডায়লগটা খুব প্রযোজ্য, যে ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয় অন্তত, মানে দাবা খেলে কি হবে। তো এটা একটা মধ্যবিত্ত বাড়ির গল্প, মানে যেখানে একটা মধ্যবিত্ত বাচ্চা স্ট্রাগল, যেখান থেকে আর কি একটা গ্র্যান্ড মাস্টার তো শুধু মানে দাবার নিয়মে, কিন্তু বাদবাকি জীবনেও মানে উত্তরণের একটা গল্প। সেই জীবন দর্শনটা আমার আশা করি দর্শকদের ভালো লাগবে মানে এই গরমের ছুটিতে। দাদা তুমি কি বলবে? আমি আবার বলবো যে পথিকৃৎ একটা হার্ডকোর কমার্শিয়াল ছবির থেকে উঠে এসেছে, নিজেও করেছে প্রথম দিকে কমার্শিয়াল ছবি, সেখানে দাঁড়িয়ে এরকম একটা সাবজেক্ট নিয়ে, এবং উইন্ডোজকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার আছে যে তাঁরাও এরকম একটা ছবি করতে রাজি হয়েছে, প্রডিউস করছে। আর হচ্ছে কাস্টিং ছবির, দুটো বাচ্চা অসাধারণ, হ্যাঁ দেখলেই মনে হবে, বিশেষ করে ছোটটা এবং বড়টা দুটোই সমান, এত ভালো দুজনেই, এবং ওরা মানে দাবাটা খেলেছে ঠিকঠাক। আর হচ্ছে কাস্টিং, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, বিশ্বনাথ বসু, খরাজ মুখার্জি, কৌশিক সেন, কাকে ছেড়ে কাকে দেখবেন। মানে সত্যিটা ভালো কাস্টিং, ভালো ছবি হবে, মানুষের ভালো লাগবে বলে আমার বিশ্বাস এই ধরনের একটি ছবি। এবং পথিকৃৎ যেটা বলছিল, তাহলে ছবিটা মানুষের ভালো লাগলে সাহস পাওয়া যায় যে অন্য ধরনের ছবি করার, শুধুমাত্র কমার্শিয়াল ছবি বা মানুষের ভালো লাগার জন্য মানে বিভিন্ন রকম উপাদান আমরা ঢুকিয়ে দিচ্ছি যাতে ভালো লাগে, তার বাইরেও কিছু সিরিয়াস ছবির কথা ভাবা যায় আর কি। এটা পত্রিকৃতে যেটা দাদা বললো যে একদম এটা অন্য ঘরানার ছবি, যে ঘরানা থেকে তুমি বেরিয়ে এসেছো। যদি ধরা যায় রবি কিনাগির সঙ্গে তোমার প্রথম কাজগুলো শুরু, সেখানে তুমি তোমার হাত পাকিয়েছো, তারপরে আসে দেবদার হাউস এবং উইন্ডোজ হাউস। তিনটে জায়গায় তিন ধরনের ছবি তৈরি হয়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে ক্রিয়েটিভলি কতখানি মানে ব্রেনস্টর্ম করতে হয়, বা তোমার টিমের সঙ্গে কথা বলতে হয়, কিংবা নিজের সঙ্গে নিজের কথোপকথন করতে হয়, যেন আমার নিজে রিপিট না করে ফেলি। না, প্রথম কথা বলি যে রিপিট তো মানে আমি প্রত্যেকটা সময় মানে সাবজেক্ট খুবই ডিফারেন্ট নিয়েছিলাম। মানে যেভাবে তুমি ট্রিটমেন্টটা, এবার ট্রিটমেন্টের কথায় আসি। মানে আমি বলছি যে দাবারু দেখে, মানে আমি জানি না মানে কমার্শিয়াল ছবির কি ডেফিনেশন, আমি অতটা বলতে পারবো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই দাবারুর ভেতরেও আমি অনেক কিছু ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। মানে একটা চেজ আছে যেখানে বাচ্চাটা দাবার দানের মতো এগিয়ে যাচ্ছে,
যদি এটা আমার স্ক্রিপ্ট রাইটার প্রথমে ইনকর্পোরেট করেছিল তখন আমি না বলছিলাম। তো মানে সেই চেসটাও মানে ইজ এ ভেরি কমার্শিয়ালি ট্রিটেড ফিল্ম, মানে মানে আমি এটা মানে বহু মানে যখন আমি কমার্শিয়াল ছবি করতাম সেই সময় এই ধরনের ছবি মানে এই ধরনের শ্যুট আমি করেছি আর কি। মানে সিনেমাটা শুরুই হচ্ছে একটা অ্যাকশন দৃশ্য দিয়ে, এবং আমি মানে চেষ্টা করেছি মানে ওই একটা মানে ইয়াং অডিয়েন্সেরও যাতে ভালো লাগে মানে সেই রকম একটা মোড়ক ক্রিয়েট করার আর কি। তার ভেতরে হ্যাঁ দাদু আছে, দাদুর একটা কষ্ট আছে, মায়ের স্যাক্রিফাইস আছে, সব কিছুই আছে, কিন্তু তার ভেতরেও একটা কমার্শিয়াল ট্রিটমেন্ট আছে ছবিটা, এবং ছবিটা মারাত্মক ফাস্ট এগোয় আর কি। মানে 2 ঘন্টা 11 মিনিটের যে ছবিটা দাঁড়িয়েছে মানে এটা মারাত্মক ফাস্ট আর কি, মানে খুব পেসি একটা ছবি বানানোর চেষ্টা হয়েছে। এবং আশা করছি মানুষ যখন ছবিটা দেখতে যাবে মানে ওই বাদবাকি ইমোশন মানে ড্রামা ছাড়াও ওই বাদবাকি কমার্শিয়াল এলিমেন্টসগুলো খুব ভালো লাগবে যেভাবে ইনকর্পোরেট করা আছে। মানে আমি এখন ডিটেলসও বলতে পারছি না বেশি। 10 তারিখ যখন অডিয়েন্স হলে এসে দেখবে তখন আমার মনে হয় ওই বাদবাকি ড্রামা পোর্শনটা ছাড়াও বাদবাকি যে 16 জনের খেলার কথা বলছিলাম, যে সেই যে ট্রিটমেন্টটা বা একদম লাস্টে যখন গ্র্যান্ড মাস্টার হচ্ছে সেখানেও যে একটা ট্রিটমেন্ট ইউজ হয়েছে, তো এইগুলো না মানে আমার খুব মনে হয়েছে কমার্শিয়ালি আমি বানানোর চেষ্টা করেছি। এবং আমি যেহেতু কমার্শিয়াল ছবির খুব ভালো ভক্ত, মানে আমার এমনি ভেতর থেকে আমি খুব ভক্ত, তো আমার মনে হয় যে দর্শকদেরও ভালো লাগবে। দাদা আরেকবার তোমার কাছে আসবো, সেটা হলো এই যে কমার্শিয়াল ছবি, প্রতিকৃতদা বললো কমার্শিয়াল ছবি কী হয় সেটা ঠিক আমি বুঝি না, আমি এভাবে আলাদা করে করতে পারি না। ইউ হ্যাভ কাম আ লং ওয়ে এই জগতে, সে জায়গা থেকে দাঁড়িয়ে আজ 2024-এ দাঁড়িয়ে কিভাবে দেখো মানে কমার্শিয়াল ছবি? না আমি বলছি যে কমার্শিয়াল কি যে ছবিগুলো টাকা মানে কমার্শিয়াল মানে হচ্ছে যে ছবিগুলো টাকা ফেরত এনেছে আর কি, মানে অনেক পরিমাণে। তো বেলা শেষে কি কমার্শিয়াল ছবি ছিল না, বা প্রাক্তন কি কমার্শিয়াল ছবি ছিল না? আমার এই জায়গা থেকেই প্রশ্ন, যে যেহেতু দাদা ধরো এতখানি পথ এসেছে, সে জায়গা থেকে কমার্শিয়াল ছবি বলতে যেটা বোঝানো হতো আর যেটা আজকে দাঁড়িয়েছে, কতখানি ভাষার পরিবর্তন তুমি দেখো এবং কিভাবে দেখো? মানে মানুষের টেস্ট বদলেছে, আমরা আরও অন্যান্য ধরনের অনেক ছবি দেখছি, সে জায়গা থেকে বদলেছে না কীভাবে, নাকি আর্থসামাজিক পরিকাঠামো চেঞ্জ হয়েছে সেই কারণে বদলেছে, কিভাবে দেখো? সেই অর্থে আমি বলছি ছবি ওই মানে আমি কমার্শিয়াল ছবি বললাম, ভালো ছবি খারাপ ছবি এই হচ্ছে ব্যাপার। এইবার ভালো ছবি মানে যে কিছু বেশ কিছু বাজে সিন দিয়ে অমুক করে তমুক করে সেটাও অনেকে ভালো ছবি বলছেন, মানে পয়সা উপার্জন করছে। তো আমি সেটার একটা এই নিয়ে এরা তর্ক অনন্তকাল ধরে চলতে থাকে, এটার কোনো শেষ নেই। তবে আজকে পাল্টে গেছে, আজকে ছবি তৈরির ভাষাটাও পাল্টে গেছে। আগে যেরকম ছিল একদম গোড়ার দিকে ছবি একটু হলিউড ঘেঁষা ছিল, কারণ তখন যারা ডিরেক্টর ছিলেন তারা বেশিরভাগই হলিউডের ছবি দেখতেন, পছন্দ করতেন এবং সেইভাবে তারা ছবি বানাতেন। তারপরে আস্তে 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 অন্যরকম হতে থাকে। তারপরে একটা সময় বাংলাদেশকে কপি করতে শুরু করে। তার এক সময় উপন্যাস থেকে নিয়ে ছবি হতো, চিত্রনাট্য তৈরি করতেন যিনি পরিচালক তিনি নিজেও করতেন বা অন্যও করতেন। তারপরে আস্তে আস্তে ভাষা চেঞ্জ হয় এবং এই টেলিভিশন আসার পরে আমরা দেখেছি যে পাল্টাতে শুরু করে, এবং একটা আজকে দাঁড়িয়ে ওটিটি নামক একটি বস্তু এসেছে এবং সারা পৃথিবী আমার হাতের মুঠোয়। কাজেই তখন তার সঙ্গে পাল্লা দিতে গেলে আমাকেও ভাষা চেঞ্জ করতে হবে, চলচ্চিত্রের ভাষাকে পাল্টাতে হবে, এবং সেটা পাল্টাচ্ছে। আমার মনে হয় বাংলা ছবি এখন অনেক অনেক ভালো। এবং এই উইন্ডোজই শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় এরা যে ধরনের ছবি তৈরি করেন সেটা কিন্তু মানুষের ভালো লাগে, আবার অ্যাট দ্য সেম টাইম ওই ভালো ছবিও বলতে পারেন আপনি, যেটা একসময় আমার ঋতুপর্ণ ঘোষ যে ধরনের ছবি তৈরি করতো, বা তার আগে করে গেছেন তরুণ মজুমদার করে গেছেন, তপন সিনহা করে গেছেন, এরা যে ধরনের ছবি তৈরি করতেন। এবং সত্যজিৎ রায়ের ছবিও অনেক ছবি ভালো, খুব ভালো চলেছে। তো কাজে এই তর্কের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু এখন ছবি ভালো তৈরি হচ্ছে, কারণ অনেক বেশি কম্পিট করতে হচ্ছে। কারণ তারা একটা তেলেগু ছবি বা তামিল ছবি ডাব করে চলে আসছে টেলিভিশনে, ওটিটিতে, সেখানে দর্শক দেখছেন। কাজেই তার সঙ্গে লড়তে গেলে তো ভালো কন্টেন্ট দরকার, এবং এখন কন্টেন্ট নির্ভর ছবি হয়ে গেছে বেশিরভাগটাই আর কি। তো সেগুলো হচ্ছে, বাংলাতেও বাইরেও হচ্ছে, বাংলাতেও হচ্ছে, এবং সেগুলো চলছে।
দাদা তোমার এই কথা রেশ ধরেই বলি, বেশ কিছু দর্শকের একখানা মানে যখন তাদের জিজ্ঞেস করা হয় তোমরা কেন সাউথ ইন্ডিয়ান ছবি দেখতে যাও, বাংলা ছবি দেখতে কেন যাচ্ছ না হলেতে, অনেকে এই জিনিসটা বলে যে মানে হ্যাঁ বাংলা ছবি দেখতে যাই না এরকম নানা কথার পরে দেখা গেছে যে সাউথ ইন্ডিয়ান যে ছবিগুলো তৈরি হচ্ছে যেগুলো আজকে পশ্চিমবঙ্গে মানুষ দেখছে হল ভরিয়ে, ওরা কিন্তু ওখানকার মানুষের কথা মাথায় রেখে যে ধরনের ছবি ওখানকার মানুষ ভালোবাসে সেই ছবিটা দিচ্ছে। কোথাও না কোথাও বাংলার দর্শক বাংলার যে গন্ধটা ভালোবাসে সেই ধরনের ছবির সংখ্যা কমছে, অনেকে বলছে। তোমাদের দুজনের কি মত? আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে মূলত মধ্যবিত্ত মানুষ একসময়, শিক্ষিত মধ্যবিত্তরা ছবি দেখতেন। আমি একদম আগের গোড়ার দিকের কথা বলছি আর কি। সাউথ ইন্ডিয়াতে না ফিল্ম গোয়ার, ফিল্ম লাভার অনেক বেশি, তারা হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসে। আমার মনে আছে আমি একটা সাউথ ইন্ডিয়ান ছবি, সেটা থেকে বাংলা হচ্ছে আর কি, আমি অভিনয় করেছিলাম। তো জিৎ ছিল ছবিটাতে। তো 4 জন আমরা জিতের বন্ধু, 4 বয়সের আর কি, একটা মেসের মধ্যে আমরা থাকতাম। তার মধ্যে একটি চরিত্র অরিজিনালি ছবিটাতে যে করেছিল সে এটাতেও করেছিল, মানে তেলেগু যে ছবিটা করেছিল। সেই সময় যুবা বলে একটি ছবি রিলিজ করে হলে, আমরা হিন্দিটা দেখতে যাই। ওই ছেলেটি কিন্তু ওই তেলেগু ভাষার যুবাটাই দেখেছিল, হিন্দিটা সে দেখেনি। এইটার সঙ্গে কোথাও একটা মানসিকতার বোধহয় তফাৎ আছে। আমরা না মানে নিজেরটা ছেড়ে ওইটা বেশি ভালো, ওইটা বেশি, এইটা বলতে বোধহয় ভালোবাসি আর কি, পছন্দ করি। সেটার একটা কারণ আছে, ওই বললাম যে টেলিভিশনে সব দেখতে পাচ্ছে আর কি, সেটার জন্য। এবং ওয়েট করে আছি কবে, 2 দিন পরে তো চলেই আসবে, তো আর হলে গিয়ে দেখার কি দরকার, এই তো আসবে, তো ওটিটি কোনো প্ল্যাটফর্মে কোথাও না কোথাও দিয়ে দেবে, তখন দেখে নেবো, এরকম একটা মানসিকতা আছে। কিন্তু সিনেমা অ্যাকচুয়ালি কিছু কিছু ছবি আছে যেগুলো হলে বসেই দেখতে হয়, হলে দেখার একটা আলাদা মজা আছে। কপিড সিনেমা নিয়ে তুমি অনেক কথা শুনেছো, সে জায়গা থেকে দাঁড়িয়ে ওই যেটা বললাম যে বাংলার গন্ধ আছে না, আমি মানে আমি ওইরকম স্পেসিফিক্যালি কিছু বলবো না, মানে হ্যাঁ ওদের ওখানে খুব রুটেড গল্প হচ্ছে, কিন্তু আমি বলছি যে সিনেমা মেকিংয়ের একটা খুব বেসিক ইমোশন থাকে, যেটা আমি খুব বিশ্বাস করি আর কি। আমি বলছি যে ধরো KGF এ যখন ও নেমে এসে ইয়াস যখন ওই পাউরুটিটা তুলছে, তখন তো আমার সত্যি মনে হচ্ছে ও পাউরুটিটা একদিন পায়নি। বা ধরো পুষ্পাতে ওই ছেঁড়া চটিটা যে পা থেকে স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছে, মানে ওই ইমোশনটা কি বাংলা ছবিতে, মানে বাংলা ছবিতে কেউ ইনকর্পোরেট করেছে? মানে আমার মনে হয় মানে ওই ইমোশন থাকলে কেন চলবে না ছবি, মানে সেই ইমোশন, মানে আমি বলছি যে আমি খুব যদি আরও আগে চলে যাই, মানে আমি ছোটোবেলাকার কথা বলছি, যখন সাথী হয়েছে, মানে যখন লাস্টে গিয়ে আর কি ও গানটা ধরছে, মানে তখন আর কি মানে ডাইরেক্ট ইট হ্যামার্স দ্য, তো সেই ইমোশনটা থাকলে আমার মনে হয় আজকেও বাংলা কন্টেন্ট চলবে। মানে ওইরকম কোনো ব্যাপার না, মানে ওরা খুব রুটেড করছে, ওরা প্রপার ইমোশনে হ্যামার করছে। তাই মানে আমার মনে হয় যে আমরাও যদি আমাদের কন্টেন্টে প্রপার ইমোশনে হ্যামার করতে পারি, ও OTT থাকুক যাই থাকুক না কেন, ওইটাই খুলে মানুষ দেখবে। ওই প্রপার ইমোশনটা হয়তো আসছে না, তাই হয়তো দর্শক বিমুখ হয়েছে। একটু আগে তুমি কোচের কথা বলছিলে, কোচের কথা বলতে আমার একটা জিনিস মনে হলো যে ছোটোবেলায় আমরা পাড়াতে, যখন পাড়ায় ছোটো ছোটো প্রোগ্রাম হতো, রবীন্দ্র জয়ন্তী হতো, সরস্বতী পুজোর প্রোগ্রাম হতো, নিজেদের মতন স্টেজ কাটি, তখন আমরা এমন কিছু মানুষকে জীবনে দেখতাম যারা হয়তো নিজেরা জীবনে বিশাল কিছু করেনি, কিন্তু তাদের দেখানো পথগুলো অবলম্বন করে আমরা ঠিক ডায়লগটা ডেলিভারি করতে পারতাম, বা কখন স্টেজে উঠতে হবে বুঝতে পারতাম, বা এনার এই হেল্পটাই আমাদের দরকার, মানে আমরা যেতে পারি সেটা বুঝতে পারতাম। এই কোচটা, জীবনের ক্ষেত্রে কোচটা, তারা খুব সাধারণ হতে পারে, মধ্যবিত্ত ঘরের হতে পারে, নিম্নবিত্ত ঘরের হতে পারে। এই কোচটা বর্তমান সমাজে কি আছে, যেখানে সবাই মোটামুটি মানে কি বলবো, তোমার নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে যাচ্ছে, একটা আলাদা জায়গা তৈরি হচ্ছে, কোচ কিভাবে দেখতে পাও সমাজে? দাদা তুমি দুজনেই বলো। প্রথম কথা, এখন যেভাবে নিউক্লিয়ার হয়ে গেছে, মানে সত্যি মানে ওই রকম বন্ডিংটা আগে যেমন পাড়ার রকে আড্ডা হতো, মানে আমি যে সময়টা 90s, মানে আমি 90sটা দেখেছি বলি, মানে আমি 90s-এর গল্পটাকে মানে ওইরকমভাবে মানে এবং ওইরকমভাবেই কাস্টিংও করা, যে চিরঞ্জিত দা, ঋতুদি, মানে পুরো 90s-এর ওই প্যালেটটাকে ক্রিয়েট করার জন্য। যাই হোক, তো কোচ প্রসঙ্গে বলি আর কি, মানে আমার ছবিতে, মানে আমাদের ছবিতেও একটা খুব ইম্পর্টেন্ট ডায়লগ আছে, মানে যে মানে অর্জুনকে আগলাতে গেলে নিজেকে দ্রোণাচার্য হয়ে উঠতে হয়। তো
তো আজকের ডেটে মানে সত্যি সব কিছু খুব নিউক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সেখানে মানে ওই রকম জীবন দর্শনের সেই লোকটা হয়তো পাওয়া যাচ্ছে না। তবে আমাদের সময় মানে আমি বলছি 90s সময় এরকম মানে বহুত লোক ছিল, মানে আমি যখন আমি এর আগেও অনেক ছবি করেছি যে পাড়ার ওই লোকটাকে আমি দেখেছিলাম যে তুমি এই ম্যানারিজমটা করে নাও। তো তো সেইটা আজকের ডেটে হয়তো কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, কিন্তু মানে ওই পাড়া কালচারটাকে মানে ওই কালচারটাকে আমাদের ছবিতে মানে খুব ভালোভাবে ক্রিয়েট করা হয়েছে। এবং চিরঞ্জিত দা ছাড়াও কৌশিক দা প্লেজ মানে আনাদার কোচ ইন দ্য ফিল্ম। তো দুটোর প্রাসঙ্গিকতাই আছে খুব মানে একজন একরকমভাবে খেলাটা শিখিয়েছে, আরেকজন মানে দাবাতে যেহেতু অনেক রকমভাবে খেলাটা খেলা যায়, তো আরেকজন আরেক রকম কন্ট্রা একটা মানে, এবং সেই মানে চিরঞ্জিত দা যখন থেকে ছবিতে আসে আর কি, মানে চিরঞ্জিত দা দাবার যে কথাগুলো বলছে সেগুলো আর কি জীবনের ফিলোসফির সাথেও মিলে যায় আর কি কোথাও গিয়ে, মানে ওর দাবার খেলার সাথে জীবনের ফিলোসফিগুলো একটা জায়গায় গিয়ে মিলতে যায় এবং সেই লাস্টে গিয়ে যেটাই হয় আর কি। তো সেই প্রাসঙ্গিকতা হয়তো হ্যাঁ সত্যি আজকের ডেটে একটু কমেই গেছে আর কি। পৃথিবী না সাধারণ মানুষের কথা মনে রাখে এক্সেপশনালদের কথা। তুমি কি বলবে? হ্যাঁ, আমারও তো মনে হয় যে ওই আমরা মানে প্রায় যৌথ পরিবার যখন ছিল, পরিবারের মধ্যেই মানে জ্যাঠা কাকা এরা ছিল, যে বাইরে গিয়ে আর হয়তো কোচিং করার দরকার হচ্ছে না, পরিবারের মধ্যেই কেউ তাকে গাইড করছে, কেউ অঙ্কটা গাইড করছে, কেউ তাকে ইংরেজিটা গাইড করছে, কেউ বাংলাটা গাইড করছে, এরকম ছিল। আজকে ওই বিচ্ছিন্ন হয়ে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলি বলো যাই বলো, সেটা হয়তো নেই পরিবারের মধ্যে, যার জন্য বাইরে কোচিং ক্লাসে যেতে হয়, টিচার রাখতে হয় আজকে। কিন্তু আমি বলছি আমার দিক থেকে থিয়েটারের জায়গা থেকে যদি বলি, এখনও কিন্তু সেরকম ভালো প্রচুর শিক্ষক আছেন থিয়েটারে যারা গাইড করে দেন ছেলে মেয়েদের, খুব ভালোভাবে গাইড করেন। বেশ, তাহলে অনেকটাই কথা হলো তোমাদের সঙ্গে, কিন্তু দর্শকদের তুমি যদিও বলে দিয়েছো যে এখানে পারিবারিক একটা গল্প দেখানো হয়েছে খেলার মাধ্যমে এবং দাবা নির্ভর একখানা ছবি, কিন্তু তাও যদি দর্শকদের একবার ছোট্ট করে জানিয়ে দাও যে হলে এসে তারা কেন ছবিটা দেখবে এবং কি তারা স্বাদ পাবে এটা থেকে। এটা বলি যে আমাদের ছবিটা দাবারু 10ই মে আসছে থিয়েটারে। ছবিটায় শুধু দাবা নেই, ছবিটায় একটা অসহায় মায়ের স্ট্রাগল আছে, ছবিটায় একটা দাদুর কষ্ট আছে, মানে দাদু হাতে ধরে একটা 5 বছরের নাতিকে নিয়ে প্রথম খেলাতে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে তার গ্র্যান্ড মাস্টার হওয়ার একটা জার্নি আছে এবং অন্য ধরনের একটা জীবন দর্শন আছে। মানে আমি বলছি যে মানে সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন কোনো না কোনো রাস্তা ভগবান যেমন খুলে দেয়, এরকম অনেকগুলো। এবং এই দাবার সাথে জীবনের ফিলোসফি আছে দাবাতে, মানে সেগুলো আমি ডিটেলসে এখন বলছি না, ছবিটা রিভিল হয়ে যাবে বলে, কিন্তু দাবার প্রত্যেকটা দানের সাথে জীবনের কতগুলো ফিলোসফিকে আমরা মার্চ করানোর চেষ্টা করেছি এবং আমরা আশা করি যে দর্শকরা যখন প্রথমবার হলে এসে দেখবে সত্যি মানে দর্শকদের ভালো লাগবে এবং আপনাদের ছাড়া সত্যি আমরা কিছুই না। সো প্লিজ আপনারা 10ই মে এসে ছবিটা দেখুন এবং ছবিটা ভালো লাগলে আপনাদের কাছের মানুষকে বলুন হলে এসে ছবিটা দেখতে। শুধু 10ই মে নয়, ছবিটা আপনাদের জন্য অনেক 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 দিন পর্যন্ত হল থেকে যাতে না ওঠে সেই ব্যবস্থা করুন। ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয়, আর চাকরির অবসরে লোকে দাবাটা খেলে। হাই, আমি অরিত্র। হাই, আমি অর্পণ। আমরা দাবারু স্ক্রিপ্ট লিখেছি এবং এতক্ষণ আপনারা পরিচালকের কথা শুনছিলেন। তো অর্পণ, কেন দাবারু লোকে হলে গিয়ে দেখবে? দাবারু হলে গিয়ে দেখবে তার কারণ হচ্ছে, যেটা সবচেয়ে বড় কারণ, দাবারু একটা উত্তরণের গল্প বলে। উত্তরণ কীরকম? আমরা যারা মধ্যবিত্ত মানুষ, মূলত বাংলা ছবি যারা হলে গিয়ে দেখে, তার মধ্যে একটা সিংহভাগ মানুষই তো মধ্যবিত্ত। সেই মধ্যবিত্ত মানুষদের না অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো বিভিন্ন সামাজিক চাপে, পারিবারিক চাপে হারিয়ে যায়। তো দাবারু না এইরকমই একটা স্বপ্নের উত্তরণের কথা বলে, যে স্বপ্নটা পূর্ণতা পায়। তো এটা দেখার পর আমার মনে হয় অনেক মানুষ এই বিশ্বাসটা অন্তত করতে পারবে যে না, আমি যেটা ভাবছি, আমি ভালো গান করি, আমি গান গাইতে চাই, আমি ভালো দাবা খেলি, আমি দাবাটাই প্রফেশনালি খেলতে চাই, আমি ছবি বানাতে চাই। এই যে বিশ্বাসটা, এইটা মানুষের মনে আমার মনে হয় একটা শক্তি দেবে মানুষকে তার এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য। তো এই জন্য আমার মনে হয় যে দাবারু ছবিটা এই সময় দাঁড়িয়ে জরুরি। আর আমার মনে হয় যে এটা সব ধরনের
অডিয়েন্সকে এন্টারটেন করতে পারবে, ফ্যামিলি অডিয়েন্স যারা ইমোশন খোঁজে ছবির মধ্যে, ড্রামা খোঁজে, তাদেরকেও কেটার করবে। অ্যাট দ্য সেম টাইম ইয়াং অডিয়েন্সের জন্য প্রচুর কিন্তু রসদ রয়েছে ছবির মধ্যে, প্রেম আছে, অ্যাকশন আছে, সব কিছু আছে। সো ইটস আ কমপ্লিট এন্টারটেনার আর কি ছবিটার মধ্যে কন্টেন্টও যেরকম আছে, মেসেজও আছে, সেরকম অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু যথেষ্ট এন্টারটেনিং একটা ছবি। আমরা যতটা পেরেছি এটাকে অ্যাজ মেন স্ট্রিম অ্যাজ পসিবল ভাবেই ট্রিট করেছি, এবং তার সাথে দাবার লাইফের ফিলোসফি কীভাবে জড়িয়ে আছে সেগুলোও রয়েছে। তো 10th মে দাবাড়ু আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে, আপনারা দেখবেন, জানাবেন কীরকম লাগে। আর দাবার অরিত্র একটা কথা বললো যে এটা এর মধ্যে একটা কমার্শিয়াল এলিমেন্ট, এটাকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে যাতে পৌঁছয় তার জন্য বেসিক ইমোশন কানেক্ট করার চেষ্টা করা হয়েছে। আমি একটা ছোটো জিনিস অ্যাড করব, অনেকেই আছেন যারা দাবা ভালোবাসেন, দাবা প্রফেশনালি খেলেন, তাদের জন্য এটুকু বলা যেতে পারে যে এখানে আমাদের চেসের প্রফেশনাল টিম কাজ করেছে, ফলত খুব টেকনিক্যালি ছবিটাকে আমরা পারফেক্ট করার চেষ্টা করেছি। তাই যারা দাবা ভালোবাসেন তারা যখন বিভিন্ন গেমসগুলো দেখবেন তাদের জন্যও কিন্তু ওই মজাটা, ওই এলিমেন্টগুলো তারা ওই বোর্ডস থেকে, তারা ওই পজিশনস থেকে পাবেন, ফলে এটা কিন্তু তাদের জন্য ভালো। আর যারা দাবা খেলেন না বা দাবাটা অ্যাটল দাবা সম্বন্ধে তেমন ধারণা নেই, তাদের জন্য এটা ভালো, কারণ তাদের জন্য এটা একটা উত্তরণের গল্প, এটা একটা নতুন ধরনের গল্প। আর একটা জিনিস বলতে পারি, যারা দাবা খেলেন না তারা এই ছবিটা দেখার পর বুঝতে তো পারবেনই, আপনাদের দাবার প্রতি এতটা ইন্টারেস্ট বেড়ে যাবে যে আপনারা দাবা খেলা শুরু করে দেবে। তো 10th মে অবশ্যই আসতে হবে সিনেমা হলে এবং দেখতে হবে দাবাড়ু, উইন্ডোজ প্রোডাকশনের দাবাড়ু। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।